পারলাম না। তার দ্বারা শিক্ষার কোনো উন্নয়ন হচ্ছে না। তিনি এখন পদত্যাগ করুন। ফেলের হার 70% 80% করে তিনি কি বোঝাতে চাচ্ছেন যে আওয়ামী লীগ অনেক খারাপ ছিল শিক্ষার দিক থেকে, তিনি এসেই সব পরিবর্তন করে ফেলেছেন। পদত্যাগ করেছেন শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন। দর্শক, শিক্ষার্থীদের আন্দোলনের মুখে এবার কিন্তু বাধ্য হয়ে তিনি এই সিদ্ধান্তটা নিতে হচ্ছে তাকে। ছাত্রদের আন্দোলন হয়েছে আর সেটা সফল হয়নি, এরকমটা কিন্তু আগে কখনোই হয়নি। যার ফলশ্রুতিতে কিন্তু দর্শক এই শিক্ষামন্ত্রী মিলনের এবার আর কিন্তু ছাড় নেই, তাকে পদত্যাগ করতেই হবে। ছাত্র আন্দোলনের যে অবস্থা শিক্ষার্থীদের, যে কোনো সময় এই সরকার পড়ে যাবে, যে কোনো সময় এই সরকার পড়ে যাবে হলে বর্তমান সরকারকে এই মবদের হাত থেকে বাঁচতে হলে বা এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আওয়ামী লীগের তালা খোলা ছাড়া কোনো উপায়ই নাই। আওয়ামী লীগের তালা খোলা ছাড়া কোনো উপায় নাই। আমি আপনার হাতে পায়ে ধরে বলতেছি, আওয়ামী লীগের তালা খুলে দেন। আওয়ামী লীগের তালা যদি না খুলেন তাহলে শিক্ষামন্ত্রীর পদত্যাগ হবে। যেভাবে ছাত্ররা আন্দোলন করা শুরু করেছে, আজ এসএসসি পরীক্ষা শেষে তারা ঢাকার উদ্দেশ্যে লং মার্চের আহ্বান জানিয়েছে। শিক্ষামন্ত্রীর পতন হওয়া না পর্যন্ত তারা ওইখানে দাঁড়িয়ে থাকবে, রোদ বৃষ্টি তাদেরকে থামাতে পারবে না। শিক্ষামন্ত্রীর পদত্যাগ এই দাবিতে তারা অনড় রয়েছে এবং যতক্ষণ পর্যন্ত না শিক্ষামন্ত্রী পদত্যাগ করবে ততক্ষণ পর্যন্ত তারা এই রাজপথ ছেড়ে যাবে না। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ খবর নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিওর শুরুতেই দেখেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আমি ওনার পদত্যাগ চাচ্ছি, আর আমরা স্টুডেন্টরা বোকামি করে যে হাসিনাকে আমরা পাঠাচ্ছি, আমরা আবার ওনাকে ব্যাক চাচ্ছি। আমাদেরকে এমন ভাবে বিভ্রান্তি করা হয়েছে, আমরা লাস্ট মোমেন্টে না নেমে আর পারলাম না। এমন কোয়েশ্চেন আমরা আমাদের মনে হচ্ছে বাবার জীবনে দেখে, আমার বাবার কাছে এই প্রশ্ন জীবনে দেখে নাই। একটা প্রশ্নের মধ্যে একটা সূত্র, মেয়েটা যদি সূত্র না থাকে আমরা এখানে কি করবো? আমরা এখানে মিলন কাকাই দিয়ে আসবো? আমরা খাতার ভিতরে মিলন কাকাই দিব না। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। মিলনের পদত্যাগের দাবি, পরীক্ষাটা স্থগিত করা হোক আমাদের ছাত্রদের সুরক্ষার জন্য। আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর দেখি আমরা কিছুই পারি না। একটা বোর্ড কোশ্চেনে যদি ভুল থাকে তাহলে তিনি কি শিক্ষামন্ত্রী হলো? তো আমরা চাই যেন এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ হোক। আমাদের মানে মূল দাবি হচ্ছে শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি। কারণ উনি হচ্ছে এই যে রিসেন্টলি যে কাজগুলো, যেমন গতকালকে আমাদের যে এইচএসসি পরীক্ষা এটা যে স্থগিত করে নাই, এটার জন্য অনেক সমস্যা হয়েছে, সমস্যার ফেস হয়েছে মানুষ। যেমন অনেক হচ্ছে ইনজুরি হয়েছে যে পানি জলাবদ্ধতার কারণে। এরপরে হচ্ছে যে কোয়েশ্চেন প্যাটার্ন খুবই বাজে হয়েছে। একদিনের গ্যাপে কোনো শিক্ষার্থী, ভালো শিক্ষার্থীও আপনার ফুল সিলেবাস কভার দিতে পারবে না ইন্টারের পরীক্ষার। আর আমাদের যারা জুনিয়র আছে তারা যে এই ধরনের সমস্যার মুখোমুখি হবে না, এটা আমরা নিশ্চিত হতে দিতে পারি না। যার কারণে আমরা দাবি করছি যে আমাদের শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগের দাবি। আমরা চাই মিলনের পদত্যাগ হোক, আমরা তার মতো শিক্ষামন্ত্রী চাই না। কজ তিনি আমাদের কোশ্চেন প্যাটার্ন করছে, যেখানে একটা কোশ্চেন প্যাটার্নে 6 থেকে 40% কোশ্চেন ইজি থাকে যাতে আমরা পাস করতে পারি, বাট এমন কিছুই ছিল না। আমরা কোশ্চেন হাতে পাওয়ার পর দেখি আমরা কিছুই পারি না। কজ আমরা বিগত 5 সালের বোর্ড সলভ করছি, টেস্ট পেপার সলভ করছি, কোনো কোশ্চেন আসে নাই ওখান থেকে। তার উপরে 6 আর 7 নাম্বার কোশ্চেন ভুল ছিল। একটা বোর্ড কোশ্চেনে যদি ভুল থাকে তাহলে তিনি কি শিক্ষামন্ত্রী হলো? এরপরে তিনি বুয়েট চুয়েট এইসবের কোশ্চেন দিচ্ছে বোর্ড এক্সামে। আমরা কি বিসিএস এর এক্সাম দিতে যাচ্ছি? আমরা বোর্ড এক্সাম দিতে যাচ্ছি। তার উচিত ছিল আমাদের দিকটা বিবেচনা করা। এর উপরে সারা বাংলাদেশে এখন ঝড় চলতেছে, এত পানি হাঁটু সমান, স্টুডেন্টরা তো এক্সামই দিতে পারে না। অনেক এলাকায় তো তাদের হাঁটু সমান পানি হয়ে গেছে বা একদম ভিজেই যাচ্ছে। তো আমাদের উত্তরে পানি কম হলেও আমাদের তো সেন্টার অনেক দূরে দূরে পড়ছে, তো পানি বাজে, অটোতে বাজে, আমরা যাওয়ার টাইমে অটো পাই না, নয় লেট হয়ে যায়। দেন ফুল ভিজে আমি এক্সাম দিচ্ছি। একটা বোর্ড এক্সাম তো ফুল ভিজে দেওয়া পসিবল না। এরপরে এত বৃষ্টি, যাদের বাসা দূরে দূরে, অনেকের বাসা আছে মহাখালী, তারপরে মিরপুর, খিলকেট, এইদিকে, তো ওইদিকে তো পানি অনেক, তো তারা তো পারছে না এদিকে আসতে। অনেকের অ্যাবসেন্ট গেছে, অনেকেই অ্যাবসেন্ট করছে এক্সামে। তো এর জন্য ওদের ফিউচারও তো খারাপ হচ্ছে। আর আমরা 2টা বছর স্ট্রাগল করার পরে যদি লাস্টে আউটিং রেজাল্টটা যদি এরকম আসে, যদি ফেল আসে বা একটু কম ভালো রেজাল্ট আসে, আমাদের ফ্যামিলিরও তো একটা এক্সপেকটেশন আছে। তো এখন তার উচিত ছিল এই বিষয়টা বিবেচনা করা, যাতে আমরা একটা ভালো রেজাল্ট করতে পারি। আমাদের দরকার নেই নকল করা, তিনি বলে বারবার নকল করি, বাট এই যুগে এসে এখন কেউ কোনো স্টুডেন্টই নকল করে না। সবাই একটা ভালো ফ্যামিলির মেয়ে ছেলে, তারা ভালো মতোই পড়াশোনা করে। তো আমরা চাই তার জন্য পদত্যাগ হোক। তার উচিত ছিল পরীক্ষাটা স্থগিত করা, কোশ্চেন প্যাটার্নটাকে ইজি করা। আর তিনি হল গার্ড দিছে, এত গার্ড, মাথা জাস্ট নর্মালিও ঘুরানো যায় না। আমরা তো লিখতেই পারি না কিছু। টিচাররা এসে আমাদের খাতা দিয়ে মারে, ফাইল দিয়ে মারবে, আমাদের তারা লিখতেই দিবে না। তারা এত পরিমাণে আমাদের বিরক্তিকর করছে। তো আমরা চাই যেন এখন শিক্ষামন্ত্রীর পদত্যাগ হোক। আমরা এক্সাম দিব, দরকার হলে আবার এক্সাম দিব, তাও ভালো কোশ্চেন প্যাটার্ন হবে, সব কিছু একটা ভালো রুটিন মাপি হবে। ফিজিক্সের আগে মাত্র একদিন অফ দিছে, একটা ফিজিক্সের তো কমপ্লিট করা পসিবল না। তো এখন এটাই চাই যে তার জন্য পদত্যাগ হয় আর ভালোভাবে যেন আমরা এক্সাম দিতে পারি। কিছুক্ষণ আগে একটা পোস্ট দিয়েছিলাম আমার ফেসবুক পেজে গিয়ে, সেখানে আমি বলেছিলাম ছাত্র আন্দোলনের যে অবস্থা শিক্ষার্থীদের, যে কোনো সময় এই সরকার পড়ে যাবে, যে কোনো সময় এই সরকার পড়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুর্বলতম সরকার হলেই বর্তমানে যে বিএনপি সরকার আছে সেটা। এটা আমি বলি না, বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিরা বলে। তো আমি শুধু তাদের কথাটা কপি করলাম, সত্য মিথ্যা আপনারা যাচাই বাছাই করে নিয়ে। তো এখন কি হয়েছে, এইচএসসি পরীক্ষা, উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলতেছে। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলাকালীন অবস্থাতে
বন্যা হয়েছে, ভালো কথা, বন্যা হয়েছে। তারপরে ফিজিক্স পরীক্ষা প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে, তারপরে কেমিস্ট্রি পরীক্ষার প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে। আমি কিন্তু সায়েন্সের স্টুডেন্ট ছিলাম বাংলাদেশে যখন পড়াশোনা করছিলাম। তো এখন চিন্তা করেন সেই সব পরীক্ষা বহু পোলাপানি খারাপ করেছে, ঠিকমতো লিখতে পারেনি। আর লিখতে পারবে কীভাবে? বাংলাদেশের পোলাপান তো এখন আর ঠিকমতো পড়াশোনা করে না। তাদের টার্গেট থাকে কে কোন দলে যোগ দেবে, কে কত বড় গ্যাং গঠন করবে, কে কোথায় গিয়ে চাঁদাবাজি করবে। বাস এইটি বাংলাদেশের এখন প্রধান ব্যবসা বাণিজ্য। বাংলাদেশের সবচেয়ে লাভজনক ব্যবসা হলো এখন চাঁদাবাজি করা, 8-10 জন পোলাপান নিয়ে নিজ নিজ এলাকায় গ্যাং গঠন করা, কোনো একটা ছাত্র রাজনীতি বা যে কোনো পলিটিক্যাল একটা কিছু ওই ট্যাগ দেওয়া, বাস এইটা নিয়ে বাস হরিলোড চলো, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা। একটা স্টুডেন্ট পড়াশোনা করে বের হতে প্রায় 10 থেকে 15 বছর সময় লাগে। তারপরে সে 50,000 টাকার একটা চাকরি পাবে কিনা সেটা আল্লাহ মাহবুব ছাড়া কেউ বলতে পারে। এর জন্য তাকে কত দোয়া-দরুদ করতে হয়, বাপ মার কত দোয়া-দরুদ লাগে একটা ছেলের ভালো চাকরি পাওয়া সেই 10-15 বছর পড়াশোনা করার পর। আর সেই ছেলেই যদি ইন্টারমিডিয়েট পরীক্ষার পর বা ইন্টারমিডিয়েট পড়া অবস্থাতে দাড়ি মোস্ট ঠিক মতো উঠেনি, তারা যদি মাসে লক্ষ লক্ষ টাকা রোজগার করা শুরু করে, কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স হয়, তাহলে ভাই কি আর এই পড়াশোনা করে কী বা হবে, তাই না? তো এখন বাংলাদেশের যে ছাত্রছাত্রী রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে, সবাই না কিন্তু কম বেশি একটা বিরাট অংশ চলে গেছে এই অন্ধকার জগতে। ঠিকমতো পড়াশোনা করে না, এখন পরীক্ষা দিতে গিয়ে প্রশ্নে ঠিকমতো অ্যান্সার দিতে পারে না। তো এখন কী করতে হবে? আন্দোলন করতে হবে, সড়ক অবরোধ করতে হবে, ভাঙচুর করতে হবে। তারপর কি করতে হবে? একসময় যদি এগুলো করে, সচিবালয় হামলা টামলা ভাঙচুর যাই করুক না কেন, এক পর্যায়ে কী হবে? সরকার এসে 32 পার্টি এভাবে ধাপ করেছে, বলবো যে না তোমাদের সব অটো পাস করে দিলাম, ঠিক যেমনটা হয়েছে 2024 সালে। তো এইভাবে যদি একের পর এক চলতে থাকে, সারা দুনিয়ার মানুষ তো বাংলাদেশের এই কাহিনী দেখতেছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে, বাংলাদেশের শিক্ষার যে সার্টিফিকেট আছে, বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির যে সার্টিফিকেট আছে, পৃথিবীর বিভিন্ন দেশে বাল দিয়ে যে পুষে না, বুঝছেন, মুখটা খারাপ হয়, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, বাল দিয়ে যে পুষে না বাংলাদেশের এইসব সার্টিফিকেটকে, এই হলো প্রধান কারণ। এটা সারা দুনিয়ার মানুষ দেখতেছে একের পর এক অটো পাস বাংলাদেশে, বুঝছেন, নকল অটো পাস, কি অবস্থা। 2 দিন আগে দেখলেন না খুলনাতে নকল না করতে পারার খুবই হাজার হাজার শিক্ষার্থীদের কি তাণ্ডব চালিল খুলনার কোন জায়গায় যেন একটা শিক্ষা প্রতিষ্ঠানে, দেখছেন তো? যারা ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানেন এক্সাক্ট ঘটনাটা কোথায় ঘটেছিল। তো সেখানে গিয়ে আমি বলেছিলাম, বুঝছেন, এই মবদের হাত থেকে বাঁচাতে হলে, বর্তমান সরকারকে এই মবদের হাত থেকে বাঁচতে হলে বা এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আওয়ামী লীগের তালা খোলা ছাড়া কোনো উপায়ই নাই। আওয়ামী লীগের তালা খোলা ছাড়া কোনো উপায় নাই। আমি আপনার হাতে পায়ে ধরে বলতেছি, আওয়ামী লীগের তালা খুলে দেন। আওয়ামী লীগের তালা যদি না খুলেন, তাহলে এই যে আন্দোলন এখন বর্তমানে হইতেছে, এই যে চট্টগ্রামের শিক্ষা বোর্ডের যে দরজা খুলে নিয়ে যেতেছে, আজকে তো চট্টগ্রামের শিক্ষা বোর্ডের দরজা খুলে নিয়ে গেছে, 2 দিন পর এমন একটা স্কুল কলেজের দরজা পর্যন্ত থাকবে না। এই তো সংসদ ভবন এলাকা মানিক মিলে এভিনিউ, কত বড় মানে ব্যস্ততম একটা সড়ক, কয়েক ঘন্টা ধরে অবরোধ করে রাখছে, ভাঙচুর চলতেছে এখানে। তো এর ভিতরে আরেকটা মজার জিনিস আমি লক্ষ্য করলাম, সেটা হলো প্রথম আমার কাছে কিছুটা অনুতপ্ত লাগছিল, কষ্ট লাগছিল ছাত্রদের জন্য। হ্যাঁ, তাদের দাবি মোটামুটি কিছুটা লজিক আছে, যে এই বৃষ্টি, বন্যা, এই ধরনের প্রাকৃতিক দুর্যোগ, অ্যাক্ট অফ গড, এই কারণে সরকার এটাকে পোস্টপোন করতে পারতো, এটাকে পিছিয়ে দিতে পারতো চাইলে, ঠিক আছে, যে পরীক্ষাটা আগামী 2 সপ্তাহ পরেনি বা 1 মাস পরেনি, তাহলে সরকার সেটা করতে পারতো। কিন্তু এইটা হলো ব্যবস্থাপনার একটা চরম অব্যবস্থা, বুঝছেন। এটা যারা বিভিন্ন ডিপার্টমেন্টে রয়েছে, যারা সরকার চালায়, চরম অব্যবস্থাপনার একটা রেজাল্ট হলো এটা, তারা ঠিক সময় সেটা করেনি। আরে ভাই, আবহাওয়ার পূর্বাভাস তো আপনাদেরকে 2 দিন আগেই দিছিল, আবহাওয়ার পূর্বাভাস তো আপনাদেরকে 2 দিন আগে দিয়েছিল। এই যে দেশের মাটিতে বসে আমি এখন ভিডিও করতেছি আমেরিকা, যেখানে আরে ভাই এখানে যে কখন টর্নেডো আসবে, কখন ঘূর্ণিঝড় আসবে, কখন আকাশ মেঘলা থাকবে, মিনিটে আমাদেরকে জানাই দেয় ফেসবুক, ইউটিউবে, বিভিন্ন জায়গাতে, বুঝছেন, টেক্সট মেসেজে আমাদের জানাই দেয় অমুক জায়গায় টর্নেডো হইতেছে, বুঝছেন, তোমরা সাবধানে থেকে এরকম কেউ যাও না। তো এটা হলো আবহাওয়ার যারা পূর্বাভাস দেয় তাদের এটা কাজ। তো তারা তো নিশ্চয়ই এগুলো বলেছিল আপনাদেরকে বাংলাদেশে একটা ভীষণ বন্যা হওয়ার চান্স আছে। তো এখন আপনারা তো চাইলে পরীক্ষাটা বন্যা হওয়ার আগেই 2 দিন আগে আপনারা পোস্টপোন করতে পারতেন। আমেরিকার স্কুল কলেজগুলো ওই বন্যা হওয়ার পর, বিভিন্ন দুর্যোগ হওয়ার পর কিন্তু তারা এটা বন্ধ রাখে না, হওয়ার আগেই 1-2 দিন আগে থাকতেই তারা প্রিপারেশন নেয় এবং বন্ধ করে দেয়। এটাই নিয়ম সারা দুনিয়া। তো এখন যা হওয়ার তাই হয়েছে, অব্যবস্থাপকদের হাতে গেলে যেটা হয়তো তারা সেটা করেনি। এখন শিক্ষার্থীদের কিছু অংশ ভালো স্টুডেন্ট ছিল কিন্তু দুর্যোগের কারণে ভালো পরীক্ষা দিতে পারেনি, এটাও একটা কারণ। দ্বিতীয় কারণ হলো এদের ভিতরে ঢুকে গেছে হাজার চোরা ছাত্র, যেগুলো বুঝছেন, যেগুলো নকল করে পাস করে, যেগুলো দাদাগিরি করে, গুন্ডা বদমাই ঢুকে গেছে এগুলোর ভিতরে, বুঝছেন। তো তারা তো পড়াশোনা করে, তারা তো ফেসে গেছে এদিকে। তো এখন একে তো চান্স পাইছে এই বন্যাতে, এখন আর ভাবতেছে ওই ভালো মন্দ সব ছাত্র মিলা যদি একসাথে আন্দোলন করে, তাহলে কোনো মতে যদি অটো পাস করা যায়, তাহলে তো 2026 সাল পার, এখন দেখি, এই তো এখন আন্দোলন চলতেছে, সরকার কি ডিসিশন আপনারা জানতে পারবেন। বাংলাদেশের রাজনীতিতে মার্কিন ডিপ স্টেট আবারও তৎপর। এইচএসসি পরীক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে মার্কিন ডিপ স্টেটের একটি গভীর চক্রান্ত দৃশ্যমান হচ্ছে ধীরে ধীরে। অন্তত আন্দোলনের আচরণ এবং প্রেক্ষাপট সেটাই বলছে। আল্লামা পিনাকি রহমতুল্লাহ আলাইহিস সাল্লাম কি বলতেছে দেখেন। বাংলাদেশে আরেকটা লড়াই আসছে, কিভাবে আসবে জানি না, কবে আসবে জানি না, কিন্তু আসবে, এবং সেটা আগের চেয়ে বেশি ভায়োলেন্ট হবে, সহিংস হবে। আরো একটা লড়াই হবে, কেমনে হবে, কিভাবে হবে, কবে হবে সে কিছু জানে না, তবে লড়াই হবে এবং সেই লড়াই হবে আগের থেকেও ভায়োলেন্ট, আগের থেকেও বেশি সহিংস হবে। কি লড়াই হবে, কিভাবে হবে, কোন প্রেক্ষাপটে হবে, কোন পদ্ধতিতে হবে, সেটা পিনাকি না জানলেও আমরা ঠিকই জানি। গতকাল ছাত্রদের স্লোগানের ভাষা দেখেছেন তো, কোনো কথা নাই, কিছু নাই, হঠাৎ শিক্ষামন্ত্রী মিলনের পদত্যাগ। অবশ্য
অবশ্যই এটা যৌক্তিক, কিন্তু পদত্যাগ চাওয়ার ভাষা যৌক্তিক কোনো ভাষা না। আজকে মিলনের পদত্যাগ চাইছে, দুদিন পর তারেক রহমানের পদত্যাগ চাইবে না এর নিশ্চয়তা নাই, এবং নিশ্চিতভাবে বলতে পারি দুদিন পর অন্য একটা ইস্যু সামনে এনে তারেক রহমানের পদত্যাগ চাইবে এই শিক্ষার্থীরা। এই আন্দোলনকে কেন্দ্র করে নাসিরউদ্দিন পাটোয়ারি কি বলে দেখেন, ছাত্রদের সাথে টাঙ্কি পাঙ্কি চলবে না। টাঙ্কি পাঙ্কি নতুন দুইটা শব্দ বাংলা অভিধানে যুক্ত করার জোর দাবি জানাচ্ছি। এই ধরনের শব্দ আপনারা কখন শুনেছিলেন? মনে পড়ে না? হাসনাত আব্দুল্লাহর একটা বক্তব্য দেখেন। শিক্ষামন্ত্রী, আপনি যাদেরকে ফার্মের মুরগি বলছেন, এই ফার্মের মুরগিরা রাস্তায় এসেছে বলে আজকে শিক্ষামন্ত্রী হয়েছেন। এই ফার্মের মুরগিরা রাস্তায় নেমে এসেছে বলেই শিলং থেকে এসে সংবিধান বিশেষজ্ঞ হয়েছে। দেখেন কিভাবে আন্দোলনে উস্কানি দিচ্ছে। এই যে উস্কানির ভাষা, এই যে আন্দোলনের ভাষা, শিক্ষার্থীদের স্লোগান, এগুলা কখন দেখেছিলেন আপনারা? সবশেষ 2024-এর জুলাই মাসে, এবং সেই পরিণতি হয় 2024 সালের 5 আগস্ট। একই প্রেক্ষাপটের দিকে আগাচ্ছে শিক্ষার্থীদের এই আন্দোলন। অনেকেই বলবেন আমাদের তো খুশি হওয়া উচিত, আমার খুশি হওয়া উচিত, শিক্ষার্থীরা তারেক রহমানের পদত্যাগ চাইবে, তাই না? খুশি অবশ্যই হতাম যদি এটা সত্যিকার অর্থে ছাত্রদের আন্দোলন হতো। এটা তো সত্যিকার অর্থে ছাত্রদের আন্দোলন না, এটা ওই 2024-এর আন্দোলনের মতো জামায়াত শিবিরের আন্দোলন। যেমনটা 2024-এর জুলাই সমন্বয়করা লুঙ্গির নিচে থেকে হাসনাত, নাহিদ, সার্জিসরা, আসিফ মাহমুদ, সজীব ভুইয়ারা আন্দোলন চালিয়েছিল, সফল করেছিল। ঠিক একইভাবে শিক্ষার্থী নামধারী এই জামাত শিবিরের গুপ্তদেরকে দিয়ে আবারও এই শিক্ষার্থী আন্দোলন শুরু করা হয়েছে। জামাত এবং এনসিপিকে ব্যবহার করে মার্কিনীদের বহুল আলোচিত -2 ফর্মুলা বাস্তবায়নের আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে এই শিক্ষার্থীদের আন্দোলনের মধ্য দিয়ে। অনেকেই ভিন্নভাবে ব্যাখ্যা করার চেষ্টা করবেন, বাট সত্য এটাই। গোয়েন্দা তথ্য অনুযায়ী গত সপ্তাহে মার্কিন গোয়েন্দা সংস্থার 2জন প্রতিনিধি বাংলাদেশে প্রবেশ করেছে। পরিস্থিতি বিবেচনায় আমি তাদের তথ্য সম্পূর্ণরূপে এই মুহূর্তে প্রকাশ করছি না, কারণ বাধ্যবাধকতা আছে। এছাড়াও 24-এর পর থেকে বিভিন্ন বিদেশি গোয়েন্দা সংস্থার প্রতিনিধি বিচ্ছিন্নভাবে বাংলাদেশে অবস্থান করছে। এদের সাথে আবার আছে প্রথম সারির দালাল পাকিস্তানি গোয়েন্দা সংস্থার গুপ্তচররা, অর্থাৎ ISI এর অনেক গুপ্তচর বাংলাদেশে 2024-এর 5 আগস্টের পর থেকেই অবস্থান করছে। বাংলাদেশে মার্কিনীদের লক্ষ্য মূলত জামাত এবং এনসিপিকে সরাসরি ক্ষমতায় বসানো। যারা নির্বাচনের পূর্বে চেয়েছিল জামাতকে ক্ষমতায় বসাতে, কিন্তু বিশেষ কারণে পারেনি। কি সেই বিশেষ কারণ একাধিকবার আমি আমার ভিডিওতে ব্যাখ্যা করেছি। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আপনারা নিশ্চয়ই সেটা জানেন। এই আন্দোলনের পেছনে, অর্থাৎ শিক্ষার্থীদের এই আন্দোলনের পেছনে দুইটা প্রধান উদ্দেশ্য আছে। উদ্দেশ্য নাম্বার 1, মার্কিন যুক্তরাষ্ট্র তাদের চলমান এবং ভবিষ্যৎ যে প্রকল্পগুলো বাংলাদেশে আছে তাদের এগুলা সফল করার ক্ষেত্রে বিএনপির উপর পূর্ণ আস্থা রাখতে পারছে না। বিএনপি নানামুখী গড়িমসি করার কারণে জামায়াত এবং এনসিপি সেই সব চটকদার ভাবে ডিপ স্টেটের কাছে তুলে ধরছে। আর সে কারণেই ডিপ স্টেট এখন আর রিস্ক নেবে না, বিএনপিকে তারা ভরসা করতে পারছে না। ডিপ স্টেট এই মুহূর্তে চাচ্ছে জামাত এবং এনসিপিকে দিয়ে সরাসরি সরকার গঠন করবে, এবং তাদের যে এজেন্ডাগুলো বাংলাদেশে আছে সেগুলো দ্রুত বাস্তবায়ন করতে যাতে এনসিপি এবং জামাত সর্বাত্মক কাজ করে, সেটাই তাদের মূলত উদ্দেশ্য 1। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় কি জানেন? মার্কিনীদের এই প্রত্যেকটা প্রজেক্ট সফল করতে জামায়াত এবং এনসিপিকে সর্বাত্মক সহায়তা এবং পূর্ণ সমর্থন দেবে বাংলাদেশের জলপাই বাহিনী, যার নাটের গুরু জনাব ওয়াকারুজ্জামান। উদ্দেশ্য নাম্বার 2, আওয়ামী লীগ এবং শেখ হাসিনার প্রত্যাবর্তন যে কোনোভাবে ঠেকানো। জামাত এনসিপির জন্য বঙ্গবন্ধু কন্যার প্রত্যাবর্তন জীবন মরণ প্রশ্ন, কারণ আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরে এলে নিশ্চিতভাবে রাষ্ট্রদ্রোহিতার অপরাধে এই জুলাই সন্ত্রাসীদেরকে বিচারের সম্মুখীন হতে হবে, এবং এটার সর্বোচ্চ বিচার মৃত্যুদণ্ড। আর এইসব কিছু ঠেকাতে তারা দেশ জুড়ে নিজেদের শক্তির জানান দেবে। এটা খুব নর্মাল পলিটিক্যাল থিওরি। বর্তমান প্রেক্ষাপটে বিএনপির নেতৃত্বাধীন সরকারের পক্ষে আওয়ামী লীগকে ঠেকানো কিংবা শেখ হাসিনার দেশে ফেরা রোধ করা কোনোভাবেই সম্ভব না, কারণ বিএনপির সেই সাংগঠনিক শক্তি নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দেশে ফেরার মুহূর্তে জামাত সামরিক বাহিনীকে, অর্থাৎ জলপাইদেরকে সর্বোচ্চ ব্যবহার করতে চায়, কিন্তু সমস্যা হলো বিএনপির হাতে ক্ষমতা থাকায় তারা পূর্ণ ভরসা পাচ্ছে না। তাই তারা বিএনপিকে বেকায়দায় ফেলে দিয়ে ক্ষমতা নিজেদের নিয়ন্ত্রণে নিতে চাচ্ছে। মূলত বিগত 2024 সালের রাজনৈতিক পট পরিবর্তনে ডিপ স্টেট যে স্ট্রাকচার তৈরি করেছিল, এইটা তারও একটা টেস্ট, ফিল্ড টেস্ট বলতে পারেন। জামাত এনসিপির অনেক নেতা ইতিমধ্যে একাধিকবার বলেছে না, বিএনপিকে সরাতে তাদের দুদিনও লাগবে না। কেন বলেছে? কোন শক্তিমত্তার জায়গা থেকে বলেছে? বিএনপির থেকে জামাতের লোকবল বেশি, এনসিপির বেশি? কখনোই না। চলমান পরিস্থিতি, অর্থাৎ বর্তমানের এই ছাত্র আন্দোলন মূলত সেই মিশনের ইঙ্গিত দিচ্ছে, যা সরাসরি মার্কিন ইন্টেলিজেন্স দ্বারা পরিচালিত হচ্ছে। তারেক রহমান তার সাম্প্রতিক মালয়েশিয়া এবং চীন সফর থেকে ইতিবাচক কিচ্ছু করতে পারেনি, কোনো কিছুই রাষ্ট্রের জন্য বয়ে আনতে পারেনি। চীন সফরে গিয়ে তারেক রহমান মার্কিন দূত হিসেবে ভূমিকা পালন করেছেন, কিন্তু করতে গিয়ে অতিরঞ্জিত হয়ে একটা ব্লান্ডার করে ফেলেছেন। তিনি সেখানে গিয়ে চীনকে প্রতিশ্রুতি দিয়ে এসেছেন চীনের 20টা যুদ্ধবিমান
বাংলাদেশ কিনবে। চীন সফর থেকে তারেক রহমান একদিকে যেমন শূন্য হাতে ফিরেছেন, একইভাবে আমেরিকার স্বার্থ উদ্ধার হয়নি। তার উপর মরার উপর খাড়ার ঘা, তিনি চীনকে প্রতিশ্রুতি দিয়েছেন যুদ্ধ বিমান কেনার, যেটা মার্কিনীদের হাতে লেগেছে। মার্কিনীদের ম্যান্ডেট নিয়ে তারেক রহমান ক্ষমতায় বসলো। ক্ষমতায় বসার পর প্রথম সফর হলো চীন সফর। চীন সফরে গিয়ে আবার চীনের সাথে অতিরিক্ত যোগাযোগ, অতিরিক্ত প্রেম প্রীতি, আবার যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি, এইটা মার্কিনীরা তাদের নিজেদের স্বার্থ বিরোধী মনে করছে এবং সেই জন্যই নতুন চক্রান্ত বাংলাদেশে শুরু হয়ে গেছে। ঠিক এই কারণেই মার্কিন এজেন্ট হিসেবে পরিচিত বদিউল আলম মজুমদার এবং দেবপ্রিয় ভট্টাচার্য, তারা দেখবেন কয়েকদিন থেকে তারেক রহমানের বিরুদ্ধাচরণ করছে, তারেক রহমানের বিরুদ্ধে গলা উঁচু করে বিভিন্ন ধরনের কথা বলছে, যেটা তারেক রহমানের সরকার গঠন করার পর আমরা দেখি নাই। দেখেন, শেখ হাসিনা দেশে ফেরা মানেই দেশের চলমান সমীকরণ উলটপালট হয়ে যাবে। বিগত 2 বছরে দেশে শেখ হাসিনার জনপ্রিয়তা কতটা বেড়েছে সেই নিখুঁত তথ্য মার্কিন ডিপ স্টেট, মার্কিন গোয়েন্দা সংস্থা, মার্কিন প্রতিটা সংস্থার কাছে আছে। তারা খুব ভালো করেই জানে শেখ হাসিনা দেশে ফিরে আসা মানেই ফের ক্ষমতায় যাওয়া, জনগণ ক্ষমতায় নিয়ে যাবে। আর সেটা হলে মার্কিনীদের সব পরিকল্পনা একেবারে রসাতলে যাবে, ভেস্তে যাবে। তাই মার্কিনীদের সর্বোচ্চ আশা ভরসার জায়গা এখন জামাত এবং এনসিপি। এদের দিয়ে সরকার গঠনের জন্য তারা একাধিক পরিকল্পনা হাতে নিয়েছে। এবারের পরিকল্পনা ফাইনাল ধাপ, যার প্রথম এবং ক্ষুদ্র রূপটি এখন এই শিক্ষার্থীদের মাধ্যমে মাঠে প্রয়োগ করা হচ্ছে। লক্ষ্য করেন, শেখ হাসিনার দেশে ফেরার সময় ঘোষণার পর মার্কিন ডিপ স্টেটের ডলার খেকো দেশি বিদেশি দালালরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎপর হয়ে উঠেছে না? শেখ হাসিনার ঘোষণার ঠিক 72 ঘন্টার মধ্যে দেশে একটা আন্দোলন শুরু হয়ে গেল। বন্যা, এইচএসসি পরীক্ষা পেছানো এবং পরীক্ষার্থীদের ফার্মের মুরগি বলার যে ইস্যুটা গতকাল হয়েছিল, সেই ইস্যুটাকে কয়েক ঘন্টার ব্যবধানে মার্কিন ডিপ স্টেট ক্যাশ করে ফেলেছে। সারা দেশ জুড়ে চলা শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে রয়েছে জামাত এনসিপির গুপ্ত অংশ এবং 2024-এর চক্রান্তে যে ব্যবহার করা স্ট্রাকচার, সেই পুরনো স্ট্রাকচার আবারও সামনে এনেছে ডিপ স্টেট। রাজনীতির খেলায় দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী হাতিয়ার বাংলাদেশ এবং বঙ্গোপসাগরের নিয়ন্ত্রণ মার্কিন ডিপ স্টেট কখনোই ছাড়বে না। আর এই মিশনে তাদের 2 বিশ্বস্ত সহযোগী হলো বিএনপি এবং জামাত ও এনসিপি। তবে এক্ষেত্রে আমেরিকার চোখে তাদের বড় পুত্র বিএনপি কিছুটা মূর্খ, বোকা। তাই আমেরিকার প্রথম পছন্দ এবং ভরসার জায়গা এখন ছোট্ট পুত্র জামাত এবং তাদের সৃষ্টি করা নাতিপুতিদের উপর, অর্থাৎ এনসিপির উপর। বিএনপিকে আগামী 72 ঘন্টার মধ্যে জামাত এবং জামাতের নিয়ন্ত্রণে থাকা সেনাবাহিনীর সেই অংশের সাথে বৈঠকে বসতে হবে এবং এই বিষয়টাকে নেগোশিয়েট করতে হবে। মার্কিনীদের স্বার্থ রক্ষার যে বিষয়টা, জামাত যা বলবে তাই বিএনপিকে মেনে নিতে হবে। এমনকি সেনাবাহিনীও সবকিছু মেনে নেওয়ার জন্য তারেক রহমানকে প্রচন্ড চাপ দেবে। বিএনপি জামাতের সাথে সমঝোতা করুক বা না করুক, আগামী 6 মাসের মধ্যে বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে যাবে। জামাত বিএনপিকে সম্পূর্ণরূপে খেয়ে ফেলবে। হয়তো বাইরে একটা দৃশ্যমান কিছু দাঁড়িয়ে থাকবে, তারেক রহমান হয়তো ফের লন্ডনে চলে যাবেন, যেহেতু তিনি এখনো লন্ডনের অর্থাৎ ইংল্যান্ডের পাসপোর্টধারী। কিন্তু আভ্যন্তরীণভাবে অর্থাৎ ভেতরে বিএনপির কোনো অস্তিত্ব আর থাকবে না। তারা পরিণত হবে জামাতের একটি ক্ষুদ্র অংশীদারে, যেমনটা এনসিপি। এখন প্রশ্ন হলো, এসবের চূড়ান্ত পরিণতি কি হবে? আসল খেলাটা হবে জামাত এনসিপি বনাম আওয়ামী লীগ, এবং সেই লড়াইয়ে সেনাবাহিনী এবং বিএনপি জামাতের অঙ্গ সংগঠন হিসেবে ভূমিকা পালন করবে এবং এটা করবে তাদের নিজেদের অস্তিত্ব রক্ষার জন্য। অর্থাৎ জামাত এনসিপির সাথে আওয়ামী লীগের যে খেলাটা হবে, অর্থাৎ মৌলবাদী শক্তির সাথে স্বাধীনতার পক্ষের শক্তির যে খেলাটা হবে, এই খেলায় জামাতের অঙ্গ সংগঠন হিসেবে ভূমিকা পালন করবে বাংলাদেশের জলপাই বাহিনী এবং বিএনপি। কিন্তু শেষ পর্যন্ত আওয়ামী লীগ এবং দেশের সাধারণ জনগণের সম্মিলিত প্রতিরোধের মুখে তারা পরাজিত হবে, লেজ গুটিয়ে পালাবে এবং আগামী কয়েক দশকের জন্য এদেশ থেকে বিএনপি এবং জামাতের রাজনীতি নিশ্চিহ্ন হয়ে যাবে। এটাই চূড়ান্ত বাস্তব। বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।